আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব এই ড্রামার পার্ট 5। এই পার্টের শুরুতে আমাদেরকে দেখানো হয় রাজকুমারী ও জিমিনকে। তারা একটা ক্যাসিনোতে এসে, রাজকুমারী একটু সাইকো প্রকৃতির ছিল, সে সেখানে খেলতে শুরু করে। সে প্রতিবারই হেরে যাচ্ছিল। তার কাছে যত সোনা দানা ছিল সবগুলো দিয়ে দিতে হচ্ছিল, কিন্তু অন্য লোকেরা তার কাছ থেকে এগুলো চিট করে নিচ্ছিল। রাজকুমারী ওদের ট্রিক্স ধরতে না পারলেও জিমিন তাদের ট্রিক্স ধরে ফেলেছিল, তাই সে সাথে সাথে খেলার কোটাটা কেটে ফেলে। তখন সে বলে, তোমরা সবাই টিক্স করে রাজকুমারীর কাছ থেকে সবকিছু নিয়ে নিচ্ছ। এরপর শুরু হয়ে যায় দুই পক্ষের ভিতরে ফাইট। জিমিন ও রাজকুমারী ফাইট করে তাদের সব টাকা নিয়ে আসে এবং সাধারণ মানুষের ভিতরে বিলিয়ে দেয়। এদিকে জুনসিলোকে দেখতে পায়। জুনসিলো এখানে প্রায় সব কাজ গুছিয়ে নিয়েছিল ও তার ব্যবসা খুব ভালোই চলছিল, তাই এখন তাদেরকে ফিরে যেতে হবে রাজধানীতে। তাই সবাই রওনা দিয়ে দেয়। তাদের সবার মন অনেক খারাপ হচ্ছিল, কারণ তারা এখানে অনেক দিন ছিল ও অনেক সুন্দর সময় কাটিয়েছিল। এরপর তারা চলে আসে সুয়ানলির প্যাভিলিয়নে। জুনসিলোকে একটা ঘর দেওয়া হয় এবং তাকে একজন সার্ভেন্ট দেওয়া হবে। তাই সুয়ানলি তাকে বলে, তুমি এই মেয়েগুলোর মাঝে একটা মেয়েকে সিলেক্ট করো তোমার গার্ড হিসেবে। তখন জুনসিলো সবার পিছনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু তখন অন্য সকল মেয়েরা বলতে থাকে, ওকে কেন আপনি সিলেক্ট করলেন? ও তো হাফ ইয়ান্নান, ও তো আপনার গার্ড হওয়ার যোগ্য না। তখন জুনসিলো বলে, আমি তাকে আমার গার্ড বানাবো। আসলে জুনসিলোর মেয়েটার জন্য একটু মায়া কাজ করতেছিল, সে যেহেতু ইয়ান্নানের ছিল। এরপর সুয়ানলি একটা মালা নিয়ে আসে জুনসিলোর জন্য। তাকে এটা পরিয়ে দিতে বলে, তুমি এটা সব সময় তোমার গলায় রাখবে, এটা আমার কাছ থেকে তোমার জন্য একটা টোকেন মনে করো। জুনসিলো তখন বলে, ঠিক আছে, এটা আমি আমার গলায় রাখবো, তুমি দিয়েছো আমাকে। এরপর সুয়ানলি রাজার সাথে দেখা করতে এসেছিল। মূলত কিছুদিন পরে হান্টিং ইভেন্ট হবে। এই ইভেন্টে যে জয়ী হবে সে হবে উলফ লর্ড। আর রাজা সবসময় চায় সুয়ানলি হোক উলফ লর্ড, কারণ সুয়ানলি অনেক বেশি পারদর্শী ও যোগ্য এই পদের জন্য। এরপর আমরা একটা রাজপুত্রকে দেখতে পাই যার নাম ই এবং কনসোর্ট লিকে দেখানো হয়। রাজার যেহেতু অনেকগুলো স্ত্রী ছিল, সে কনসোর্ট লি এর দিকে খুব একটা খেয়াল রাখে না। কনসোর্ট লি রাজার প্রাসাদে অনেক নির্যাতিত ও নিপীড়িত, সবাই তাকে অবহেলা করে। লু কনসোর্ট লিকে দেখতেছিল এবং তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আসলে লু যাকে ভালোবাসে সেই হলো কনসোর্ট লি। এরপর তাদের কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয় ওদের ভালোবাসা, তবে লু এখনো তাকে ভালোবাসে। ভাগ্য তাদের এমন জায়গায় নিয়ে এসেছে যে তাদের খুব বাজে ভাবে ব্রেকআপ হয়েছিল, কিন্তু লু তাকে এখনো অনেক বেশি ভালোবাসে। এরপর জুনসিলো একটা কম্পাস আবিষ্কার করে, কোথায় কালো পাথরের মাইন আছে সেটা খুঁজে বের করতে সাহায্য করবে। তাই জুনসিলো ওটা নিয়ে বের হয়ে পড়ে। তাকে যে করে হোক ব্ল্যাক আয়রন খুঁজতে হবে, কিন্তু সে বাজারে একটা বুড়ো লোককে দেখে থেমে যায়। কিন্তু কেন থেমে যায় সেটা আমাদেরকে দেখানো হয় না। এবার সে হাঁটতে হাঁটতে একটা মাউন্টেনে চলে আসে। সেখানে একটা প্যাভিলিয়ন ছিল। সেখানে দেখানো হয় সুয়ানলি একা বসে অনেক ড্রিঙ্ক করতেছিল এবং ওর খুব মন খারাপ ছিল, কারণ সে যেহেতু রাজধানীতে এসেছে তার মা বাবার কথা তার অনেক মনে পড়তেছিল। আজকে সুয়ানলি অনেক ইমোশনাল হয়ে জুনসিলোর সাথে যত কথা ও যত কষ্ট ছিল সব বলে দেয়। জুনসিলোকে বলে, আমি যদি উলফ লর্ড হতে না পারি তাহলে আমার মা বাবার কেসটা রিওপেন করতে পারবো না, এবং তার নিজের অনেক সিক্রেট কথা তাকে বলে। জুনসিলোকে বলে, তুমি কি কিছু বলতে চাও? তখন জুনসিলো বলে, আমি তোমাকে বলেছিলাম আমি জুন পরিবারের একজন মেয়ে। আসলে আমি জুন পরিবারের মেয়ে না, আমি হচ্ছি জুন পরিবারের বড় মেয়ে জুনসিলো। সুয়ানলি জুনসিলোর দিকে তাকিয়ে হাসে। এরপর বলে, আমার একটু রেস্টের প্রয়োজন। এটা বলে জুনসিলোর কোলে ঘুমিয়ে পড়ে। এভাবে করে রাত কাটতে থাকে। এরপর সকাল হয়ে যায়, কিন্তু তারা এখনো ঘুমিয়ে আছে। এদিকে তাদের গার্ডরা তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তারা এসে পুরো অবাক হয়ে গেছে এরা দুজনে একসঙ্গে ঘুমিয়ে আছে দেখে। লুচি ও ধঙ্গিন তাদেরকে বলতে থাকে, আপনারা দুজন এখানে রাত কাটিয়েছে, তোমরা যা ভাবছো ওইরকম কিছু না। এরপর তারা ফিরতে থাকে। মাঝপথে সুয়ানলি বলে, আমাকে একটা বিজনেস ডিল করতে অন্য জায়গায় যেতে হবে, আমিও যাব, আমারও একটা কাজ আছে, আমি হট স্প্রিং ওয়াটার খুঁজে বেড়াচ্ছি, তুমি নিয়ে যাবে আমাকে? এরপর সুয়ানলি বলে, ঠিক আছে। এটা বলে জুনসিলোকে ঘোড়ায় তুলে নেয়। আসলে জুনসিলো ব্ল্যাক আয়রনের খোঁজ করতে যাচ্ছিল। সে সুয়ানলিকে মিথ্যে কথা বলে।
এদিকে আমাদেরকে ইয়ান্নান শহরের দৃশ্য দেখানো হয়। জুন ছিল যেহেতু ফিরে আসেনি তাই সবাই অনেক চিন্তিত ছিল। জুন পেইফান সেজে ব্যবসা সামলাতো, কিন্তু সে যখন আসতে দেরি হচ্ছে তাই তার ছোট বোন জুন পেইফানের মতো ড্রেস আপ করে ব্যবসা সামলাতে চেষ্টা করছে। জুন সিলোর ছোট বোন ও জুন সিলোর মতো অনেক ট্যালেন্টেড, কিন্তু তাদের একটা চাচাতো ভাই আছে। এটা জানতো না যে জুন পেইফান আসলে একজন মেয়ে, কারণ সব মানুষের মনে করে জুন পেইফানের 4টি সন্তান, যার ভিতরে তাদের বড় মেয়ে জুন ছিল অনেক অসুস্থ, প্রায় 12 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের পরিবারের বড় ছেলে জুন পেইফান যে সব ব্যবসা বাণিজ্য সামলাতো। তখন এই চাচা ভাই মনে করে এখন যেহেতু রাজ্যে জুন পেইফান নেই, সমস্ত ব্যবসা বাণিজ্য নিজের করে দিবে। কিন্তু তখনই জুন ছিল ছোট বোন জুন পেইফান হয়ে ব্যবসা সামলাতে শুরু করে। এরপর জুন ছিল ও সুয়ানলিকে দেখানো হয়। এরা হট স্প্রিং খোঁজে বিভিন্ন জায়গায় এসেছিল। জুন সিলোকে সুয়ানলি একটু পরীক্ষা করতেছিল। আসলে সুয়ানলি জানে জুন সিলো কি খুঁজতেছে। এরপর সে জুন সিলোকে একটা মাইনে নিয়ে আসে। সুয়ান জানতো যে জুন সিলো ব্ল্যাক আয়রন রেখেছিল। এটা এমন একটা মাইন ছিল যেটাতে অনেক ধরনের পাথর খুঁজে বের করা হতো। ব্ল্যাক আয়রন দেখে জুন সিলো দৌড়ে সেটার কাছে যায় এবং সে মনে মনে বলতে থাকে, এটাই তো ব্ল্যাক ক্রিস্টাল আয়রন, আমি তো এটাই খুঁজে বেড়াচ্ছি। এরপর সুয়ানলি তার কাছে এসে বলে, কি হয়েছে, তুমি কি এরকম কোনো পাথর খুঁজছো নাকি? তখন জুন সিলো বলে, এটা এমন একটা পাথর যেটা খুব মজবুত, এটা যে কোনো আঘাত সহ্য করতে পারে, এটা কি আমি নিতে পারি? সুয়ানলি বলে, অবশ্যই তুমি নিতে পারো। এরপর জুন সিলো পাথরটা বাড়িতে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। এটা দিয়ে সে বিভিন্ন ধরনের নাট তৈরি করতে থাকে, কারণ এটা সে টেক্সটাইল শিল্পে ব্যবহার করবে বলে ভেবেছে। এদিকে আবার হিজিওকে দেখতে পায়। সে রাজকুমারীকে খোঁজার জন্য লিয়াংজু শহরে থেকে গেছিল, আর সেখানে সে রাজকুমারীকে পেয়ে যায়, সাথে চিমিনকে। সে চিমিনকে দেখে বলে, এটা আবার কে? হিজিয়াও চিমিনকে একদমই পছন্দ করে না। রাজকন্যা বলে, ওকে আমি টাকা দিয়ে কিনেছি, এখন থেকে সে আমার স্লেভ, এই বিষয়ে একদম মাথা ঘামাবে না। এরপর রাজকুমারীকে কিছু লোকজন হঠাৎ করে তুলে নিয়ে আসে একটা জায়গায়। তোমরা আবার কারা? তখন লোকগুলো বলে, সেদিন ক্যাসিনোতে তোমরা আমাদের টাকা পয়সা নিয়ে চলে এসেছিলে, এখন সেগুলো ফেরত দাও। সেগুলো ফেরত নিতে এসেছি। কিন্তু তখনই সেখানে চিমিন চলে আসে, আর লোকগুলো ভয়ে পালিয়ে যায়। এটা দেখে রাজকন্যা চিমিনকে আরো ভালোবাসতে শুরু করে, কারণ চিমিন তাকে সব সময় বাঁচিয়ে চলেছে। এদিকে আমরা ডগিংকে দেখতে পাই। সুয়ানলিকে এসে বলে, আমি অনেকক্ষণ ধরে মাই লেডিকে খুঁজে পাচ্ছি না। আসলে জুন ছিল ওই মাইনে এসেছিল, আর এটা খুব ভালো করে সুয়ানলি বুঝতে পারে, আর সে সেখানে জুন চিলোকে খুঁজতে চলে আসে। জুন ছিল আগে থেকে বুঝতে পারে সুয়ানলি এদিকে আসছে, তাই সে আরো গুহার ভিতরে যেতে শুরু করে এবং সেখানে সে একটা ফুল দেখতে পায়। সাথে সাথে সে নিজেকে বাঁচানোর জন্য ফুলের নিম্নে গোসল করতে থাকে। তখন সুয়ানলি বলে, তুমি এত রাতে এখানে কি করছো? আর জামা কাপড় গুলো এগিয়ে দিয়ে বলে, এগুলো পরে না। তখন জুন ছিল সুয়ানলিকে একটু সিরিয়াস করতে থাকে। সুয়ানলি যেন তার হাতের পাথরটা দেখতে না পায়, সেজন্য সে সেটা নিচে ফেলে দেয়। সুয়ানলিও বুঝতে পারে জুন ছিল কেন এখানে এসেছে, আর জুন ছিল কিন্তু মাইন্ড গেম খেলতে অনেক পছন্দ করে, তাই সে সুয়ানলির সাথে মাইন্ড গেম খেলতেছিল এবং তাকে কিছু বলে না। সুয়ানলিও বুঝতে পারে এবং কিছু জিজ্ঞাসা করে না, কারণ জুন ছিল তাকে কিছুই বলতেছে না। এরপর সুয়ানলি জুন সিলোকে নিয়ে প্যাভিলিয়নে ফিরে আসে। সুয়ানলি বুঝতে পারে জুন সিলোকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, কিন্তু সে জুন সিলোকে পুরোপুরি বিশ্বাস করতে চায়। তবে যখন সুয়ানলি জুন সিলো টেবিলের দিকে তাকায়, সেখানে সে কালো পাথরটা দেখতে পায়। কালো পাথরটা নিয়ে জুন ছিল অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল, তাই সে জুন সিলোর দিকে তাকিয়ে থাকে, কিছুই জিজ্ঞেস করে না। এরপর জুন ছিল একটা কাগজের উপর ট্যাটু নিয়ে আসে, বলে, তুমি আমাকে এই ট্যাটু এমব্রয়ডারি করতে বলেছিলে, আর এটা দেখেছিলাম কিনা সেটা জিজ্ঞেস করেছিলে। আজকে আমি যখন বাজারে হাঁটছিলাম এরকমের ট্যাটু এক বৃদ্ধ লোকের হাতে দেখেছিলাম, আর তুমি এই লোক খুঁজে বেড়াচ্ছ, তাই না? তখন সুয়ানলি বলে, তুমি তাদের কোথায় দেখেছো? জুন ছিল বলে, আমি তাদের বাজারে দেখেছি। সুয়ানলি বুঝতে পারে তার বাবা মাকে যারা মেরেছিল তাদের কিছু লোক এখনো শহরে আছে। এর পরের দিন জুন চিলোকে ইচ্ছে করে সুয়ানলি ওই কেভে নিয়ে আসে আর বলে, আমি জানি তুমি আসলে জুন পেইফান, সে ব্যবসা সামলাও। কিন্তু তখন দেখা যায় কেভটা ভাঙতে শুরু করে এবং অনেক পাথর ফুটতে থাকে, যেটাতে জুন চিলো আঘাত পায়।
সোয়ানলি বলে তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু তারা এই ক্যাবে আটকা পড়েছিল, তারা বের হওয়ার অনেক চেষ্টা করতেছিল কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সোয়ানলি তাকালে দেখতে পায় কেব থেকে বের হওয়ার জন্য পথ আছে, তাই সে জুনজিলোকে নিয়ে বাইরে চলে আসে। সোয়ানলি জুনজিলোকে আর কিছু বলে না, লুচি চলে আসে আর সোয়ানলিকে একটা ছবি দেখায়। লুচিকে সোয়ানলি বলেছি জুন ফেইফানের খোঁজ নিতে ইয়ানান রাজ্য থেকে, আর ইয়ানান রাজ্য থেকে জুন ফেইফানের একটা ছবি পাঠানো হয়। এটা মূলত ছিল জুন ফেইফানের সেজে থাকা জুনজিলোর বোন এর ছবি ছিল। সে মূলত এখন জুন ফেইফান সেজে ব্যবসা সামলাচ্ছিল, আর ইয়ানান রাজ্য থেকে এই ছবি পাঠানো হয়েছে। তখন লুচি বলে আমরা কি ভুল করছি, জুন ছিল আসলে জুন ছিল, জুন ফেইফান নয়, কারণ একই সাথে দুই জায়গায় জুন ফেইফান থাকা তো সম্ভব না। এর মানে জুন ছিল আসলেই জুন ছিল আর জুন ফেইফান অন্য কেউ। এরপরে আমরা রাজকুমারীকে দেখি, সে ফিরে এসেছিল সাথে চিমিনকে নিয়ে। চিমিনকে দেখা মাত্র জুন ছিল তার কাছে যায় আর বলে তুমি বেঁচে আছো। এটা দেখে আমাদের সোয়ানলির মাথা ঘুরে যায়। তখন সে চিমিনকে দেখতে পায়। এটা দেখে সে বলে এটা তো সেই ছেলে যাকে আমরা প্রথম দিন মেরে ফেলেছিলাম, এ এখনো বেঁচে আছে। এদিকে চিমিন অনেক রেগে সোয়ানলির দিকে তাকিয়ে থাকে। সে বলে এদের থেকে যে করে হোক আমাকে প্রতিশোধ নিতে হবে। তখন রাজকন্যা বলে এটা আমার স্লেভ, তাই তাকে কেউ নিতে পারবে না। কিন্তু জুনজিল বলে ও আমার সেক্রেটারি, তাই অবশ্যই সে আমার সাথে থাকতে পারবে। তখন রাজকুমারী বলে ওকে আমি টাকা দিয়ে কিনেছি, ওকে কখনো তোমার হতে দিব না। ঠিক আছে, তুমি যদি ওকে নিতে চাও তাহলে আমার সাথে এক হান্টিং বের হতে হবে। তুমি যদি এক বাঘ শিকার করতে পারো তাহলে চিমিন তোমার, আর যদি না পারো তাহলে সে আমার। এরপর জুনজিল রুমে চলে আসে। জুনজিল রুমে সোয়ানলি এসে তাকে একটা টেকনিক শেখাতে থাকে। সেই টেকনিকে জুনজিল হেরে যায়। সোয়ানলি বলে এই টেকনিকটা ধরতে পারলে না তাহলে হান্টিং এ কিভাবে রাজকুমারীকে হারাবে আর কিভাবে তুমি চিমিনকে তার কাছ থেকে নিবে। মনে হয় তোমার চিমিনকে পাওয়া হলো না, কারণ রাজকুমারী ছোট থেকে এসব যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী। তোমার চিমিনকে পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে সারা জীবন এখানে থেকে যাও, আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু জুনজিল বলে আমি হান্টিং এ কালকে বের হব, আর তুমি কিভাবে আগে থেকে বলতে পারো কে জিতবে কে হারবে। তখন সোয়ানলি একটা চাকু বের করে বলে চিমিনকে আমার লোকজনই মেরেছে, তাই তুমি প্রতিশোধ নিতে চাইলে নিতে পারো, কিন্তু আমি তোমাকে চিমিনের সাথে কখনোই যেতে দিব না, তুমি আমার সাথে থাকবে এইখানে। তখন জুনজিল চাকুটা বের করে সোয়ানলির গলায় ধরে বলে তুমি কি ভাবছো আমি তোমাকে মারতে পারবো না। সোয়ানলি বলে আসলে যদি তুমি আমাকে মারতে পারো তাহলে মেরে তুমি তোমার রাজ্যে চলে যাও, আর যদি মারতে না পারো তাহলে তুমি আমাকে কথা দিতে হবে যে তুমি আমার সাথে এখানেই থাকবে। এই ছুরিটা তুমি তোমার কাছে রেখে দাও, যাতে করে যেদিন তুমি আমাকে মেরে এই ছুরিটা দিয়ে মারো এবং মেরে চলে যেও। এরপরে জুনজিলের সাথে চিমিন দেখা করতে আসে। চিমিন বলে এখন অনেক রাত, তাই চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই, কেউ আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু জুনজিল এখন যেতে পারবো না। চিমিন বলে কেন? জুনজিল বলে কালো পাথরের সন্ধান পেয়ে ওটা যে করে হোক আমাদের ইয়ানান রাজ্যে নিয়ে যেতে হবে। এটা নিয়ে গেলে আমাদের ব্যবসার অনেক উন্নতি হবে, আর যে করে হোক ওদের সাথে যে কোনো একটা ডিল করতে হবে। এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে জানিও পরের পার্টটি দেখতে চাও।